খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ চলাকালে স্থানীয়দের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ, আহত অন্তত অর্ধশত, অভিযান স্থগিত। শুভ মহালয়ায় শুরু শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। মর্তলোকে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে মন্দিরে মন্দিরে আরাধনা। মায়ের কাছে অবশ্যই প্রার্থনা যে সবাই যেন ভালো থাকে, দেশে যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি। আগামীকালের যে প্রতিপদের শুরু এবং নবরাত্রি, এই শুভকল্প আবাহনকে আমরা বিশেষ পূজার মাধ্যমে আজ এখানে অনুষ্ঠানের আয়োজন করেছি। ভারত, মালয়েশিয়া সহ 5 দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক। 23 বস্তা নথি উদ্ধার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে চলছে কর্মবিরতি। আন্দোলনের মুখে পোষ্যকোটা স্থগিত, বিকেলে জরুরি সিন্ডিকেট সভা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় থাকবে পোশাকের স্বাধীনতা, বলছেন ভিপি সাদিক। নারী শিক্ষার্থীদের সঙ্গে শিবির নেতাদের সখ্যকে ইতিবাচক হিসেবে দেখছে জামাত। আমি তো দেখি না যে ডাকসুতে যারা ইলেকশন করে ছাত্র নেতারা সব কেউ সীমা লঙ্ঘন করেনি, সকলকে নিয়েই চলছেন। কিছু লোক আছে না, নাম বলবো না, তারা প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে মরছেন। তো এখন কিছু একটা বলতে তো হবে, নেই কাজ তো খই ভাজ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় ক্ষুব্ধ স্থানীয়দের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত অর্ধশত। সকালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ খুলনার মুজগুন্নের বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে যায়, তবে স্থানীয়দের বাধার মুখে পড়ে সেই অভিযান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় স্থানীয়রাও ইট পাটকেল ছুটতে থাকে, এমনকি উচ্ছেদ অভিযানের বুলডোজারও ভেঙে ফেলে বিক্ষুব্ধরা। ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় আহত হয় অন্তত 50 জন। আপাতত স্থগিত করা হয়েছে উচ্ছেদ অভিযান। সন্ধ্যার সময় যখন মাইকিং করছেন, স্যার আমাদের তো কিছু আসবাবপত্র আছে, আমরা এখানে দীর্ঘ 45 বছর থাকি স্যার, আমাদের সেই জায়গাটা দিক, আমরা সেখানে চলে যাব, নিজেরাই বাড়িঘর করে বসবাস করব, এই জায়গার মালপাতি নিয়ে আমরা চলে যাব, জায়গা খালি করে দেব, জোর করে করা লাগবে না। আমাদের অর্ধশত লোক আহত, 15 জন মহিলা, 250 ফিট ভর্তি। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। বাজল দেবী দুর্গার আগমনের ধ্বনি। আজ শুভ মহালয়া। দুর্গতি নাশিনী দেবীকে মর্তে আমন্ত্রণ জানাতে ভোর থেকেই শুরু হয় চণ্ডীপাঠ, ঘট স্থাপন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়, শুরু হয় দেবী পক্ষ। চণ্ডীপাঠের মাধ্যমে সব অমঙ্গল দূর করতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্তে। পিতৃপক্ষের শুরুতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেন মর্তবাসী। আজ থেকে পরবর্তী 6 দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি। ষষ্ঠীর মাধ্যমে মূল দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এই বছর সারা দেশে 33,576টি মণ্ডপে হবে দেবীর আরাধনা। সব মণ্ডপে নেওয়া হয়েছে পর্যাপ্ত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব দিক থেকে খুব সুন্দর লাগতেছে আমার কাছে। কেন? কারণ সবার অংশগ্রহণ এখানে আছে। পুরো 1 বছর আমরা অপেক্ষা করি, মা আসবে, মায়ের আগমনী গান শুনবো, এরপর 5 দিন ব্যাপী পূজা হবে, নাড়ু খাবো। যে আরতিটা হয়েছিল, মানে ঢাক ঢোল বেজে, ওটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। সবাই যেন ভালো থাকে, দেশে যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি।
এদিকে মহালয়া উপলক্ষে সারা দেশে মণ্ডপ মন্দিরে চলছে নানা আয়োজন। সকাল থেকে বিভিন্ন মণ্ডপে ধূপ ধুনা চণ্ডীপাঠ ও শঙ্খ বাজিয়ে দেবী দুর্গাকে আহ্বান করা হয়েছে। পুরুষেরা নদীতে তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ প্রদান করেন। এটি দুর্গাপূজার 5 দিন আগে অর্থাৎ অমাবস্যার তিথিতে উদযাপিত হয়। মূলত মহালয়ার দিন থেকে দুর্গাপূজার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায়। মহালয়ার দিনে একটি বিশেষ মুহূর্তে দেবী দুর্গার চক্ষু আঁকা হয়। এটাকে দেবীর চক্ষুদান উৎসব বলা হয়। এই দিনে পরম ক্ষমতাশীল দেবী দুর্গা রাক্ষস মহিষাসুরকে বধ করেছিলেন। মানেই আমাদের কাছে দুর্গাপূজা শুরু হয়ে যাওয়া, মায়ের আবাহন, মাকে আমরা বরণ করে নেই এই দিনে। দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা আমরা যাতে সবাই মিলেমিশে দেশ জাতি এবং সমাজের কল্যাণে আমরা কাজ করতে পারি। আজকে দেবী কৈলাস থেকে মর্তে বাপের বাড়িতে প্রবেশ করবেন। সেই থেকে 15 দিন উনি মর্তে থাকবেন। ভারত, মালয়েশিয়া সহ 5টি দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুদক। কমিশনের উপপরিচালক জানান, চট্টগ্রামের আনোয়ারায় সাবেক মন্ত্রীর স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে রাতভর অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে কিছু নথি যাচাই করে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে তার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির প্রমাণ মিলেছে, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে উল্লেখ নেই। এর আগে বুধবার নগরীর আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের সহযোগী আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেফতার করে দুদক। তাদের কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের সম্পদের তথ্য মিলেছিল। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত 3 দিন অভিযান চালিয়ে মোট 23 বস্তা নথি উদ্ধার করা হয়। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 25 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজকে রাত আমরা 3টার পরে অভিযান চালাইছি। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনো বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসে খুলছিলাম। দর্শক, আরও খবরাখবর জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, আদালত তো সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন মঞ্জুর করলো। এ বিষয়ে আর কি তথ্য পেলেন আপনি? এই আদেশের পরপর কিন্তু দুদক আইজিপির মাধ্যমে রেড অ্যালার্ট যেটি জারি নির্দেশ দিয়েছে আদালত, সেটি আসলে ইন্টারপোলের কাছে পাঠাবেন। পরবর্তীতে সেই মোতাবেক কিন্তু আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন দুদকের পিপি। আমরা একটু কথা বলতে চাই, আজকে আদালত কি নির্দেশনা দিয়েছে, কেন আসলে এই আবেদনটি আপনাদেরকে করতে হয়েছে? আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট আমলের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রীর অবৈধ সম্পদের তদন্ত করতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে স্পষ্ট তথ্য আসে। পৃথিবীর বিভিন্ন দেশে 580টি ফ্ল্যাট, প্লট সহ অসংখ্য অবৈধ সম্পদের মালিক হন তারা। বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের দৃঢ় সিদ্ধান্ত মোতাবেক যখন পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন, তখন এই তৎকালীন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার অবৈধ সম্পদগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করেন। এই তথ্য দুর্নীতি দমন কমিশনের কাছে আসে। তখন দুর্নীতি দমন কমিশন এই পাচারকৃত অবৈধ অর্থসমূহ ফেরত আনার জন্য, যাতে সে তাদের অবৈধ সম্পদগুলো ট্রান্সফার করতে না পারে, আর সেজন্যই আজকে আমরা দুদকের পক্ষে একটি রেড নোটিশ জারির আবেদন করি। বিজ্ঞ আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে যাতে পাচারকৃত অবৈধ অর্থসমূহ দেশে ফেরত আসতে পারে, সেই মর্ম অনুধাবন করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশনা প্রদান করেন। এই রেড নোটিশ জারির পরে দুদক পক্ষ এখন এটা আইজিপির মাধ্যমে ইন্টারপোলে এই রেড নোটিশ জারির জন্য আবেদন করবে। ধন্যবাদ। শুনছিলেন যে পরবর্তী যে ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি জানিয়েছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি গতকাল রাতভর ভূমিমন্ত্রীর যে স্ত্রী রুকমিলা জামান, তার যে ড্রাইভার রয়েছেন এবং সে তার ড্রাইভার এবং তার প্রতিবেশীর বাসায় অভিযান চালিয়ে কিন্তু 23 বস্তা নথি উদ্ধার করছে। সেই নথিগুলো যাচাই বাছাই করলে আরও সম্পদ পাওয়ার কথা আসলে দুদক বলছে। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
রাজুকের প্লট দুর্নীতির পৃথক ৩ মামলায় শেখ রেহানা ও তার সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে ৪র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি হিসেবে রয়েছেন। রোববার ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে চলছে সাক্ষ্য গ্রহণ। এদিন আদালতে সাক্ষ্য দেবেন ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এর আগে এই মামলায় এনবিআর ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৫ কর্মকর্তা সহ দুদক কর্মকর্তারা আদালতে সাক্ষ্য দেন। গত ৩১ জুলাই পৃথক ৩ মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। চার্জ গঠন শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক ৩ মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রূপন্তী সহ ২৩ জনকে আসামি করে মামলা করে দুদক। পোষ্যকোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সিন্ডিকেট সভার ডাক দেওয়া হয়েছে, যেখানে পোষ্যকোটা, শিক্ষক শিক্ষার্থীদের হাতাহাতি সহ 25 তারিখের রাকসু নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এর আগে শনিবার বিকেলে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে প্রভিসির বাসভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনে ফিরতে না পেরে জুবরি ভবনের দিকে যান প্রভিসি অধ্যাপক মাইনুদ্দিন খান আর প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। পরে গতকাল রাতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে পোষ্যকোটা ফের স্থগিতের ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাননীয় উপাচার্য মহোদয়, প্রশাসন, উনি অফিস থেকে বাড়ানোর পরে কিছু সংখ্যক ছাত্র দ্বারা শারীরিক এবং মানসিকভাবে যে লাঞ্ছিত হয়েছেন, এটা আমরা কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকরা স্বাভাবিকভাবে মানে নিতে পারি নাই। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান খবরাখবর জানতে চাই আমার সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে সিন্ডিকেট সভার কথা বলা হচ্ছে, এই সভার কথা ছিল, সেটি কখন নাগাদ আসলে অনুষ্ঠিত হতে পারে এবং ক্যাম্পাসের এখন অবস্থা আপনি কেমন দেখছেন? বিকেল 3টায় সিন্ডিকেট সভা সেটি হওয়ার কথা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সেখানে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা, কর্মচারী রয়েছেন তারা পূর্ণ দিবস কর্মসূচি পালন করছেন শিক্ষক এবং কর্মকর্তাদের উপরে হামলার প্রতিবাদ জানিয়ে। সকাল থেকে আমি যেমনটি দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পোষ্যকোটা পুনর্বহালের ইস্যুতে চলা আন্দোলনে উপাচার্য এবং কয়েকজন শিক্ষকের উপর হামলার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি সেটি চলছে। সকাল 10টা থেকে কিন্তু ক্যাম্পাসে যে কর্মরত কর্মকর্তা, কর্মচারীরা তারা পূর্ণ দিবস কর্মবিরতি সেটি পালন করছে এবং বেলা 11টায় প্রথম অবস্থাতে সিনেট ভবনে সিন্ডিকেট সভা সেটি হওয়ার কথা থাকলেও হয়নি। দুপুর 12টায় তারপরে হওয়ার কথা ছিল, আমরা শুনেছিলাম, তখনও কিন্তু হয়নি। এবং এখন পর্যন্ত আমি যতদূর জানতে পেরেছি যে বিকেল 3টায় সিন্ডিকেট সভা সেটি হবে এবং সেখানে এই শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের যে হামলার যে ঘটনাটি, সবগুলো বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। সেই সাথে সাথে এই পোষ্যকোটা যে পুনর্বহালের যে বিষয়টি সেটি নিয়েও আলোচনা হবে এবং 25 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের সার্বিক কার্যক্রম নিয়ে এই সিন্ডিকেট সভায় কথা হবে এবং সেখান থেকে আসলে আমরা জানতে পারবো যে পরবর্তীতে আসলে কি কর্মসূচি রয়েছে। সকাল থেকে কর্মকর্তা, কর্মচারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিজীবী চত্বর রয়েছে সিনেট ভবনের ঠিক সামনে, সেই সিনেট ভবনের সামনেই তারা, আমি যতটুকু দেখতে পাচ্ছি যে তারা কর্মসূচি সেটি পালন করছেন। বিকেল 3টা নাগাদ কিন্তু জানা যাবে যে সিন্ডিকেট সভায় সার্বিক বিষয়ে, তখন আমরা জানাতে পারবো। তার আগে আপনি থাকুন সেখানে, আপনার সঙ্গে যোগ দিয়ে খবরাখবর জেনে নেব। ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে রেকর্ড গড়েছে ছাত্র শিবির। 28টি পদের 23টিতেই জিতেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তবে শিবিরের এই জয়ের পর বিভিন্ন মহলে চলছে নানা হিসেব নিকেশ।
বিশেষভাবে ক্যাম্পাসে নারীদের পোশাকের স্বাধীনতার বিষয়টি আলোচনার তুঙ্গে। নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কি নতুন করে কোনো বিধিনিষেধ আসবে? এ নিয়ে জামাতের অবস্থানই বা কি? এসবের উত্তর খুঁজেছেন সহকর্মী সুমাইয়া ঐশী, আর ক্যামেরা ছিলেন রানা হোসেন। ডাকসুর ১০১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ভূমিধস জয় পেল শিবির। ভিপি, জিএস, এজিএস সহ কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের এমন অভাবনীয় জয় আলোড়ন সৃষ্টি করেছে। শিবির ইস্যুতে সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসে তা হলো নারীদের পোশাক স্বাধীনতা। উদ্বেগের বিষয়টিও সামনে এসেছে। তবে সম্প্রতি নারীদের পোশাক স্বাধীনতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো পোশাক, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা চলবে না। এখানে হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন হিজাব বা আধুনিক পোশাক পরা নারী শিক্ষার্থীদেরও সমান অধিকার। তবে শিবির ইসলামী ভাবধারার সংগঠন। সাদিক কায়েম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও আদর্শিক বৈচিত্র্য রক্ষায় সংকল্পবদ্ধ ছাত্র শিবির। আমাদের বাংলাদেশটা সবার বাংলাদেশ, এবং এখানে কে কোন দল থেকে এসেছে, কে কোন আদর্শ লালন করে সেটা কোনো বিষয় না। যে হিজাব পড়তে চায় সেটা তার যেমন অধিকার থাকবে, যে হিজাব পড়তে চায় না, যে আধুনিক ড্রেস পড়তে চায় তারও সে অধিকার থাকবে। কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না। এবং কেউ যদি পরিচয়ের কারণে কাউকে আদারিং করতে চায় তাদের বিরুদ্ধে আমরা অবস্থান আমাদের জারি রাখবো। এখানে কোনো ধরনের ট্যাগিং রাজনীতি চলবে না, ফ্রেমিং এর রাজনীতি চলবে না। নারীর পোশাক নিয়ে বিভিন্ন সময় শিবিরের তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকদের কর্মকাণ্ড বেশ সমালোচিত। তবে এই বিষয়ে সংগঠনের কঠোর অবস্থানের কথাও জানান ডাকসুর ভিপি। যারা নারীদের উপর স্লেট শেমিং করছে, যারা নারীদেরকে নিয়ে অশ্লীল শব্দ চয়ন করছে, এরা হচ্ছে কালপ্রিট। তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। যারাই অভিযোগ করবে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের এবং হচ্ছে নারীদের উপর যারা শ্লীলতাহানি করবে, তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য করব। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আমাদের যে হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক যেন ব্যবস্থা নেওয়া হয় সেটার জন্য আমরা সামগ্রিকভাবে আমরা ব্যবস্থা নিব। নারী শিক্ষার্থীদের সঙ্গে ডাকসুর শিবির নেতাদের সখ্যতা চোখে পড়ার মতো। তাদের এমন আচরণকে বন্ধুসুলভ এবং ইতিবাচক বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল। আমি তো দেখি না যে ডাকসুতে যারা ইলেকশন করে ছাত্র নেতারা সব কেউ সীমা লঙ্ঘন করেনি, সকলকে নিয়েই চলছেন। কিছু লোক আছে না, নাম বলবো না, তারা প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে মরছেন। তো এখন কিছু একটা বলতে তো হবে, নেই কাজ তো খই ভাজ। তবে পুরো বিষয়টি নিয়ে নারী শিক্ষার্থীরা এবার কি বলছেন? ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে তাদের তো আসলে সময় দিতে হবে, অবশ্যই অবভিয়াসলি। এখন পর্যন্ত এরকম কোনো কিছু আমরা দেখিও নি, বাট আগে গিয়ে দেখা যাক কি হয়। হতেই পারে তারা আমাদের উপর কোনো একটা রুলস দিয়ে দিল যে এটা পড়া যাবে না, ওটা করা যাবে না। আবার এরকম হতে পারে যে তারা আগের থেকেও বেশি হয়তো স্বাধীনতা দিয়েছে, যে আপনার যা মন চায় তাই পড়ুন। শিক্ষার্থীদের বক্তব্য, শেষ ভালো যার সব ভালো তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া ছিল ডাকসু নির্বাচনে যারাই আসুক তারা যেন নারী স্বাধীনতা বা নারী পোশাক যে বৈচিত্র্যতা রয়েছে সেটিকে সম্মান জানায়। সেটা হতে পারে হিজাব কিংবা হতে পারে পশ্চিমা পোশাক। এখন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়ের পর নারী পোশাক স্বাধীনতা আবারও আলোচনায়। তবে শিক্ষার্থীরা শিবিরকে সময় দিতে চান। তারা বলছেন, নারী পোশাক স্বাধীনতা নিয়ে শিবিরের অবস্থান কি তা তারা পর্যবেক্ষণ করবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা শুধু ব্যক্তি অপরাধ নয়, রাজনৈতিক অপরাধও করেছে। আওয়ামী লীগকে আইনিভাবে বিচারের আওতায় আনা উচিত। দ্বিতীয় দিনের জেরা শেষে এসব কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলামের জেরা শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক জেরা শেষে নাহিদ শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির আশা প্রকাশ করেন। বলেন, ৩ আগস্ট এক দফা ঘোষণা থেকেই জনগণের কাছে আওয়ামী লীগ সরকার অবৈধ হয়ে যায়, তাই সেদিন থেকেই নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছিল। এতে কোনো ষড়যন্ত্র ছিল না বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। জানান, নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকানো যাবে না, আইনিভাবে বিচার নিশ্চিত করতে হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় নাহিদকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী। ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে
আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে, কিন্তু আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে, আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। করেছিলেন তারা কিন্তু সরাসরি অভিযোগ নিয়েও এসেছেন, তারা সাক্ষ্য দিয়েছেন, সেটার ভিত্তিতেও তদন্ত হয়েছে। দু ধরনের পথই উন্মুক্ত আছে, কোন পথে আমরা যাব বা তদন্ত সংস্থা যাবে সেটা যথাসময়ে হয়তো আপনারা জানতে পারেন। কিন্তু এটা নিয়ে তো একটা অভিযোগ আছে, এনডিএম-এর যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ববি হাজারের দল, তারা আওয়ামী লীগ সহ 14 দলকে যে বিচার চেয়ে একটা আবেদন প্রসিকিউশন দিয়ে ঠিক আছে, সেটা হয়তো আমরা এত বেশি অভিযোগ এসছে যে সব কিছু মিলিয়ে হয়তো সেটাকে ওইভাবে সামনে আসেনি। নিশ্চয়ই তদন্ত সংস্থা সেটা যাচাই বাছাই করে দেখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। সুমোটো ব্যক্তির বিচার করতে গিয়ে যদি কোনো সংগঠনের ব্যাপারে কোনো স্পেসিফিক ফাইন্ডিং আদালতের সামনে আসে, আদালত সে ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। কিন্তু একটা সংগঠনের বিরুদ্ধে স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে, তারপরে ফর্মাল চার্জ দাখিল করতে হবে, সেটা আরেকটা প্রক্রিয়া। কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে, সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে। দুটো রাস্তাই ওপেন আছে। যদি বলি তাহলে কোর্ট চাইলে এটা যখন সেখানেও কথা বলতে পারেন। আর যদি তদন্ত সংস্থা মনে করে দলের বিরুদ্ধে আলাদা করে তদন্ত শুরু করে তদন্ত অন্তে তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল করার মাধ্যমে একটা ব্যক্তির বিরুদ্ধে যেরকম মামলাটা আনুষ্ঠানিকভাবে চলে, দলের বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধেও সেটা করা সম্ভব। ট্রাইব্যুনালে যুক্ত হয়েছিলাম সরাসরি। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নিবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলেও মনে করেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না 56% মানুষ। পিআর চায় 21.8% এবং চায় না 22.2%। জরিপে অংশ নেয় 10,413 জন। এতে 69.9% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে। পুরো দেশটা এখন ইলেকশনমুখী। আমি গ্রামে যে দেখেছি, শহরে দেখেছি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। এবার জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা, এমনটাই জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সেই তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জানান, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিল, যাদের ব্যাপারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এবার তাদের কাজ দেয়া হবে না। এ সময় উপদেষ্টা আরও বলেন, টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিসেফের সাথে আলোচনা করে টিকার কমিশন কমানোর কথা বলা হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পরবর্তী 3 মাসের টিকা আনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কিরকম ছিল, কাগজের কি ছিল, প্লাস কারা একাধিক পাচ্ছে, সে করছে কিনা, মনোপলাইজ করছে কিনা, আমরা সেই কথা লিস্টটাকে একটু যাচাই বাছাই করে আমরা বলছি যে আমরা তা করে দেবো। বাংলাদেশে আশ্রয় নেয়া 10 লাখের বেশি রোহিঙ্গার ভরণ পোষণে নতুন অর্থায়ন দিচ্ছে বিশ্বব্যাংক। নতুন 2টি প্রকল্পের আওতায় আসছে $70 কোটি, যেই তহবিল তৈরি হয়েছে ঋণ ও অনুদানের সংমিশ্রণে। সকালে রাজধানীতে এই ঘোষণা দেওয়া হয়। একই সাথে হয় টেকনিক্যাল সেশনও। বিশ্বব্যাংক জানায়, 2017 সালে রোহিঙ্গারা আসার পরপরই $59 কোটি অনুদান দেয় বিশ্বব্যাংক।
এই অর্থে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো, নারী, শিশু সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো জরুরি খাতে সহায়তা দেওয়া হয়। এবার নতুন প্রকল্পে তহবিলের ফলে মোট অর্থায়ন $1 বিলিয়ন ছাড়িয়ে গেল, যার মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের মৌলিক সেবা নিশ্চিত করা হবে। তৈরি হবে নতুন সড়ক ও সেতু, নিশ্চিত করা হবে জলবায়ু সহনশীল স্থাপনা। প্রকল্প চলবে 2028 সাল পর্যন্ত। বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জানান, সরকারের বিভিন্ন পর্যায়ে সমন্বয় করা গেলে অর্থায়নের গতি আরও বাড়ানো সম্ভব। আমরা শুধু রোহিঙ্গাদের ভরণ পোষণের কথা ভাবছি না, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের সাথে মোকাবিলা করে কিভাবে তারা টিকে থাকতে পারে এবং কিভাবে তাদের দক্ষতা আরও বাড়ানো যায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। আমরা যে শুধু দীর্ঘমেয়াদে কাজ করতে চাই বিষয়টি এমন না, ছোট ছোট অনেক উদ্যোগেও বিশ্বব্যাংকের অর্থায়ন নিশ্চিত করা সম্ভব। তবে সেজন্য বিভিন্ন অংশীদার এবং সরকারের দপ্তরগুলোর মধ্যে সমন্বয় দরকার, তাহলেই রোহিঙ্গাদের অর্থায়ন নিয়ে আরও দীর্ঘ পরিসরে ভাবা সম্ভব। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধের ব্যবস্থা গ্রহণ, দেশের অস্তিত্ব সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদক অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত আলোচনা, শীর্ষ সন্ত্রাসীদের জামিন ও পরবর্তী সন্ত্রাসীদের কার্যক্রম, প্রতিরোধমূলক নির্মূল, নিয়ন্ত্রণ, নিষিদ্ধ ক্ষুদ্র সংগঠন সহ অপতৎপরতা রোধের ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস, শিল্প কারখানা শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিত করা, অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা সংক্রান্ত আলোচনা, সীমান্ত পার্বত্য অঞ্চল পরিস্থিতি বিষয়ে আলোচনা, রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে আলোচনা। এগুলি ছিল আমাদের আলোচনার বিষয়। বাট এই আলোচনার ভিতরেই সবচেয়ে বেশি যেগুলো আমাদের প্রাধান্য পেয়েছে এটা হলো আমাদের আসন্ন পূজার ব্যাপার। আপনারা জানেন এই পূজা আমাদের শুরু হবে হলো 26 তারিখ থেকে 28 তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো 24 তারিখ। আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে 24 তারিখে। এবার আপনারা জানেন যে এবার পূজার সময় আমরা ওই মিটিংয়ে আপনারা সবাই ছিলেন এবং আপনারা ডিসিশন জানেন যে পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ বানানো শুরু করে তাদের কিন্তু 7 জন করে কার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে, এবং তারা সবাই রাজি হয়ে। এখন যদি কোনো জায়গায় হয়তো ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয়, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখা। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে, এখন আবার শুধু ওনাদের দেখা তা না, বাট এই ভিতরে আমাদের আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছে, তারপরে র্যাব, বিজিবি, আনসার এরও এখনো পেট্রোলিং করবে, বাট যখন ডিপ্লয় হয়ে যাবে 24 তারিখ। সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা শুনছিলাম তার বক্তব্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই আজ। আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরে অভিযোগ গ্রহণ ও আপত্তি নিষ্পত্তি শেষে প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে 1162 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন 931 জন। কেন্দ্র সংসদে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন 429 জন। এর মধ্যে ভিপি পদে 25, জিএস ও এজিএস পদে 22টি করে মনোনয়নপত্র জমা পড়ে। এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ছাত্রদল, ছাত্র শিবির সহ এখন পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। তারা বিশেষ শিশু, কারো শারীরিক, কারো মানসিক বিকাশ বাধাগ্রস্ত। তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সারা দেশে 35টি শিশু বিকাশ কেন্দ্র খোলা হলেও তা এখন মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। কমানো হচ্ছে জনবল, বেতন বন্ধ 15 মাস। এতে মারাত্মক ক্ষতির মুখে বিশেষ স্বাস্থ্য সমস্যায় থাকা 1.5 লাখের বেশি শিশু। প্রতিবন্ধিত্বের শিকার শিশুদের চিকিৎসায় 2009 সালে সারা দেশে খোলা হয় শিশু বিকাশ কেন্দ্র। এসব কেন্দ্রে প্রতিদিন সেবা নেয় 500-র বেশি কোমলমতি। সিলেটের উম্মে আয়মান
ঢাকা মেডিকেলের শিশু বিকাশ কেন্দ্রে 2 বছরের চিকিৎসায় এখন অনেকটাই স্বাভাবিক। বেসরকারিভাবে এই চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই তার পরিবারের। গাড়টা যে সোজা করবো ওইটাই আমি ভাবতে পারতাম না, ওর বাবাও ভাবতো না। কিন্তু এখন যা হয়েছে, ওই তো হাঁটতে পারে, কথা বলতে পারে, সবই পারে। এখন যা হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া। এখানে শিশুদের বিকাশজনিত 12 ধরনের শারীরিক ও মানসিক সমস্যার চিকিৎসা দেয়া হয়। বিপুল চাহিদা থাকলেও বছরে মাত্র 1.5 লাখের মতো শিশু পায় এই সেবা। 10 টাকা ফি জমা দিয়ে চিকিৎসা নেওয়া যায় সরকারিভাবে, অথচ একই সেবা বেসরকারিভাবে নিতে গেলে প্রতিবারে ব্যয় 3 থেকে 5 হাজার টাকা। অসচ্ছল রোগীদের ভরসা হলেও শিশু বিকাশ কেন্দ্র নিয়ে সম্প্রতি দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা। অন্যান্য মেডিকেলে গেলে হয় কি বিভিন্ন ধরনের টেস্ট অযথা হয়রানি করানোর শিকার হচ্ছে, কিন্তু এটা তো এখানে হচ্ছে না। তাই আমরা সকাল সকালে চাচ্ছি যে এখানে ডাক্তার রীতিমতো থাকুক। 10 টাকার ডক্টরের ইটা পাচ্ছি, কিন্তু বাইরে গেলে তো আমাদের প্রত্যেক মাসেই 5,000 টাকা লাগবে। তাহলে আমাদের কোথায় পাবো আমরা? এই যে যদি বন্ধ হয়ে যায়, আমরা তো গরিব ফ্যামিলি মারা যাই। তারা তো আর ডাক্তার দেখাইতে আইলে 20,000, 30,000, 50,000 টাকাও জোগাড় করতে পারবে না, তারা তো চিকিৎসাও পাইবে না। চিকিৎসক, মনোবিজ্ঞানী, ডেভেলপমেন্ট থেরাপিস্ট সহ প্রতি কেন্দ্রে জনবল 5 জন। কয়েকদিন আগে চিকিৎসক সহ 3টি পদের জনবল বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3টা মেন পোস্ট বা অন্য পোস্টগুলোও যদি না থাকে, এখানে মানসম্মত কোনো একটা সার্ভিস হবে না। কারণ একটা পেশেন্ট আসলে, যখন একজন পেশেন্টকে যখন ডক্টর অ্যাসেসমেন্ট করছে না, সাইকোলজিস্ট করছে না, রিসিপশনিস্ট থাকছে না, ক্লিনার ক্লিন করতেছে না, তাহলে সার্ভিসটা কিভাবে থাকে? শুধু তাই নয়, গত 15 মাস ধরে বন্ধ বেতন। প্রতিবন্ধী শিশুদের কথা ভেবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও অন্যান্যরা। বিগত 15 মাস ধরে আমরা স্যালারিবিহীন। এই অবস্থায় আসলে মানসিকভাবে আমরা আসলে কি অবস্থায় আছি, আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতেই পারছেন। তারপরেও দেখা যায় আমরা সেবা কিন্তু অব্যাহত রেখেছি, একদিনও সেন্টারটা বন্ধ রাখি নাই, বিশেষ করে মানবিক কারণে। কারণ যদি আমরা বন্ধ রাখি, এই বাচ্চাটা দেখা যায় অনেক দূর থেকে এসে ফিরে যাবে চিকিৎসা না পেয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি অপারেশনাল প্ল্যান বা ওপির অধীনে ছিল শিশু বিকাশ কেন্দ্র। 2024 সালের জুলাই থেকে ওপির অর্থ বরাদ্দ বন্ধ। যারা একটু হতাশায় ভুগেছিলেন, তাদের অনেকে চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। তো চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ায় তার হয়তো ভালো হয়েছে, সমস্যাটা হয়েছে ওই এলাকার শিশুদের। তারা ওই সেবাটা পাচ্ছে না। শুরুর দিকে 172 জন ম্যান পাওয়ার ছিল আমাদের টোটাল, সব মিলিয়ে এখন সংখ্যাটা 150-51 মতন আছে, তারা কাজ করে যাচ্ছেন। চালুর পর থেকে গত 16 বছরে শিশু বিকাশ কেন্দ্রে চিকিৎসা নেয় প্রায় 2.5 লাখ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ব্যয় সংকোচনের নামে চিকিৎসা বরাদ্দ কমানোকে অমানবিক বলছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভেনেজুয়েলায় চলছে প্রতিরক্ষার জোর প্রস্তুতি। রাজধানী কারাকাসের রাস্তায় শনিবার শোডাউন আয়োজন করে দেশটির সামরিক বাহিনী। সাধারণ মানুষকে দেয়া হয় রাইফেল সহ নানা যুদ্ধাস্ত্র চালনার প্রশিক্ষণ। মাতৃভূমিকে রক্ষায় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ তারা। রাস্তায় একের পর এক সাজোয়াজানের সারি, উঠছে ভেনেজুয়েলার জাতীয় পতাকা। মার্কিন হামলার আশঙ্কায় রাজধানী কারাকাসের রাজপথে সামরিক বাহিনীর শোডাউন। ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার নৌযান টার্গেট করে যুক্তরাষ্ট্রের একাধিক হামলার পর দেশটিতে জোরে সোরে চলছে প্রতিরক্ষার প্রস্তুতি। শনিবার সাজোয়াজান প্রদর্শনের পাশাপাশি বেসামরিক নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণের আয়োজন করে ভেনেজুয়েলার সেনাবাহিনী। শেখানো হয় রাইফেল আর অ্যান্টি এয়ারক্রাফট টারেট চালনা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জনগণকে প্রস্তুত করাই এর উদ্দেশ্য। আমরা কারো সঙ্গে সংঘাত চাই না, কখনো কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি। তবে আমরা জানি কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। প্রতিরক্ষার কৌশল শিখেছি, প্রয়োজনে ভয়াবহ পাল্টা আঘাত হানার শিক্ষাও নিয়েছি। মাতৃভূমির দুঃসময় পাশে দাঁড়াতে প্রস্তুত ভেনেজুয়েলার সাধারণ মানুষও। দেশের প্রতি আসা সকল আঘাত রুখে দিতে নিচ্ছেন প্রস্তুতি। যে কোনো পরিস্থিতিতে দেশকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তারা। সব ভেনেজুয়েলানদের জন্য এই প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা আমাদের দেশ, প্রেসিডেন্ট এবং দেশপ্রেমিকদের পাশে দাঁড়াতে পারছি। আমরা রাস্তায় নেমেছি দেশের শান্তি আর মাতৃভূমিকে রক্ষা করতে। এটি স্বাধীনদের মাতৃভূমি, বলিভার আর শ্যাভেজের মাতৃভূমি। আজ আমরা নাগরিক ও সেনার ভূমিকায় আছি। সারা বিশ্বকে দেখাচ্ছি যে আমাদের দেশ শান্তি বজায় রাখতে প্রস্তুত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি আবারও জোর দিয়ে বলেন, মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত নয় ভেনেজুয়েলা। রেজবানা সাইমা, যমুনা নিউজ।